সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের কেএসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আমি শুধু তোমাদেরকে এতটুকু বলি, ব্যবসায়ের মৌলিক ধারণা এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কমপক্ষে দুটি প্রশ্ন সবসময় হয়, 100%। তো আমরা যেহেতু এই বিষয়টা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের প্রশ্ন হয়, আজকে আমি আমার পড়ার শুরুতে উদ্দীপকের আলোকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপনা চক্র। ব্যবসায়ের ব্যবস্থাপনার মৌলিক ধারণার ব্যবস্থাপনা যে চক্রটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টি, এবং সেখান থেকে কীভাবে প্রশ্ন হয়, প্রশ্নের ধরনটা কী থাকে, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমি কিন্তু সেটা বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমরা খেয়াল করি যে ব্যবস্থাপনা চক্রটি কী কী বিষয় নিয়ে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ব্যবস্থাপনার একটি চক্র, একটি চাকার মতো করে বৃত্ত আকারে সেটাকে আমরা চিত্রাঙ্কন করেছি, যার মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। আমরা অনেক সময় বলি যে এগুলো নিয়েই কিন্তু প্রকৃতপক্ষে পরিপূর্ণ যে ব্যবস্থাপনার কাজগুলো রয়েছে, ব্যবস্থাপনা আমরা চক্র বলি, কাজ বলি, যাই বলি না কেন, এর বাইরে কিন্তু কিছুই নাই। প্রত্যেকটা কিন্তু একটার সাথে আরেকটা একেবারে অন্তরঙ্গভাবে জড়িত। এই জন্য আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে যদি আমরা আসি পরিকল্পনা, আমরা শুধুমাত্র সংক্ষেপে সেগুলোর পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা আশা করি তোমরা বুঝতে পারবে, এবং বইয়ের সাথে একটু সম্পৃক্ত হলেই তোমরা এই ইউটিউব চ্যানেলে যে আমরা যে কথাগুলো বলবো সেগুলোকে বাস্তবায়ন করলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। পরিকল্পনা, আমরা বলছিলাম কি, পরিমাণে হচ্ছে সুন্দর, কল্পনা মানে হচ্ছে ভাবনা, সুন্দর ভাবনা, নিখুঁত ভাবনা। আমরা যে কোনো কাজ করলে সেটাকে আমরা আমাদের সাথে এমনভাবে মিলিয়ে নিব যেন সেই ভাবনাটা হয় কি অত্যন্ত চমৎকার। সংগঠন, এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যে উপকরণগুলো রয়েছে, এই যে আমরা আজকে ভিডিওটি করছি, এখানেও কিন্তু সংগঠনের দারুণ মিল রয়েছে। একটু খেয়াল করে দেখো, আমার কি প্রয়োজন ছিল? আমার একটি হোয়াইট বোর্ড দরকার, একটি মার্কার দরকার, একটি ভিডিও ক্যামেরা দরকার, এবং যিনি ভিডিও করছেন একজন ম্যান পাওয়ার দরকার। এই যে কাজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, তাদেরকে সব কিছুকে একত্রিত করার নামই কিন্তু হচ্ছে সংগঠন। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম খেলার কথা। যেভাবে আমরা বলি না কেন, যদি আমরা খেলার সাথে তুলনা করি, তাহলেও কিন্তু যে খেলোয়াড়রা খেলায় সরাসরি অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা থেকে একত্রিতকরণ করার পরে কিন্তু আমরা খেলায় অংশগ্রহণ করি এবং সেই খেলায় আমরা জয়লাভ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে কর্মী সংস্থান। কর্মীকে সবাই আমরা কর্মী, আমরা যারা কাজ করি প্রত্যেকেই আমরা কর্মী। আমি যদি বলি যে আমি একজন টিচার, বাট আমার কাজ কি? আমার কাজই হচ্ছে কথা নিয়ে কাজ করা। আমি তোমাদের সামনে সবসময় কথা বলবো, এটাই কিন্তু আমার মূল কাজ। একজন শিক্ষক যদি পরিপূর্ণভাবে কথা বলতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাহলে এই যে আমি একজন টিচার, আমাকে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিল, একেবারে নিয়োগ থেকে পদোন্নতি সহ একেবারে অবসর যাওয়ার পূর্ব পর্যন্ত যে প্রক্রিয়া আকারে যে কাজগুলো হবে, সব কিছুই হচ্ছে ছাঁটাই বলি, বদলি বলি, সবই কিন্তু হচ্ছে কর্মসংস্থানের অংশ। ঠিক আছে বন্ধুরা? তারপরে হচ্ছে কি নির্দেশনা। আমরা বলছি যে কোনো কাজের পূর্বে কিন্তু একটা অর্ডার দেওয়ার একজন লোক দরকার আছে। যে কোনো কাজ আমরা করি, আমরা ছোটোর সময় এটা স্পষ্ট মনে আছে যে খেলার জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম, সাদা দাগের উপর আমরা হাত রেখেছিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমাদের খেলা পরিচালনাকারী বাঁশিতে হুইসেল দিল ততক্ষণ কিন্তু আমরা যতবারই দৌড় দিই ততবারই আবার আমাকে ব্যাক করতে হচ্ছে। তাহলে আমার কি করতে হয়? আমাকে একজন নির্দেশদাতা থাকতে হবে, একজন লিডার থাকতে হবে, যে কিনা আমাকে নেতৃত্ব দিয়ে আমাকে আগামী দিনের সামনের পথে যাওয়ার জন্য, আমার সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাকে যিনি অর্ডার দেন তিনি হচ্ছেন আমার নেতা। আমরা বলি নেতৃত্ব, নেতা যিনি কাজের অর্ডার দেয় তিনিই নেতা। তাহলে অবশ্যই একজন নির্দেশনাকারী থাকতে হবে যে কিনা আমার কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাকে অর্ডার করবে। প্রেষণা, প্রত্যেকটা মানুষ চায় কি? কাজের সাথে একটু আনন্দ, মানসিক প্রশান্তি, শান্তি। আমি কোনো একটা কাজ করলাম, কাজের পরে সেখান থেকে আমি শুধুমাত্র টাকা বেনিফিট পেলাম, আর মানসিক চাপ দিয়ে আমাকে এমনভাবে আঁকড়িয়ে রাখলো আমি সামনের দিকে আগাতে পারলাম না, হতাশা আমাকে আবদ্ধ করবে না। শুধুমাত্র টাকা নয়, আমরা জানি প্রেষণা হচ্ছে আর্থিকভাবে হতে পারে, অনার্থিকভাবে হতে পারে। একজন মানুষকে মাথায় হাত দিয়ে সুন্দর করে তার সাথে সুন্দর আচরণ করলাম, এটাও কিন্তু প্রেষণার অংশ।
রিক্সাওয়ালাকে গিয়ে আমি ভাড়া দেবো, ঠিক আছে, সিএনজিওয়ালাকে আমি টাকা দিয়ে ভাড়া দেবো, ঠিক আছে, বাট তার সাথে যদি আমি একটি সুন্দর আচরণ করি, সে কিন্তু অন্য মানুষের কাছে বলবে যে এই লোকটার আচরণ অনেক ভালো ছিল। আমরা কিন্তু মানুষ মৃত্যুর পরও অনেক সময় শুনে থাকি, মানুষ বলে এই লোকটার কর্ম ভালো ছিল। এই যে মানুষকে উৎসাহিত করা, মানুষের কাজের পিছনে তাকে তার সাথে সুন্দর আচরণ করা, এগুলি কিন্তু প্রকৃতপক্ষে মোটিভেশন, আমরা বলি পেশনা। তারপরে রয়েছে কি সমন্বয় সাধন। সকল কাজগুলোকে আমরা যদি সমন্বয় করতে না পারি, আমি ভিডিও করলাম কিন্তু কথা ছেড়ে দিলাম, এডিটিং হলো না, সমন্বয় হলো না, আমি ক্লাস করলাম সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মার্কারটা নিয়ে আসলাম না, আমি কি ক্লাসটা করতে পারবো? তাহলে কি বোঝা গেল যে আমাদের সকল কাজের মধ্যে কি থাকতে হবে, আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ব্যবস্থাপকদের মধ্যে, কর্মীদের মধ্যে, সকলের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, যে সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে অত্যন্ত চমৎকারভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারব। সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা যে জায়গাটি যাচ্ছি, নিয়ন্ত্রণ। আমি সবসময় ক্লাসে মজা করে বলি, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি অটোতে আসো না ট্রেনে আসো? খেয়াল করো, অটো, প্রাইভেট কার, মাইক্রো, যে কোনো জায়গায় কিন্তু আমি ব্রেক করে দাঁড় করাতে পারি, বাট ট্রেন কি ব্রেক করে দাঁড় করানো যায় হঠাৎ করে? ট্রেন কিন্তু নির্দিষ্ট দূরত্ব থেকে তাকে কি করতে হয়, একটা নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়ে এমনভাবে তাকে সেটা নিয়ন্ত্রণ করতে হয় যেন সেই ট্রেনের যে ইঞ্জিনের মাথাটি রয়েছে সেটি যেন কোনো অবস্থায় প্ল্যাটফর্ম ছেড়ে চলে না যায়। আমরা নিশ্চয়ই জানি ট্রেন পায়ে ব্রেক করার বিষয় না, এটা নিয়ন্ত্রণের বিষয়। তো একটা ট্রেনকে যেভাবে আমরা নিয়ন্ত্রণ করি, আমরা ব্যবস্থাপনা বলেছিলাম একটা ঘোড়াকে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। আমি নিজেও কিন্তু একবার ঘোড়ায় উঠেছিলাম, আমার মনে পড়ে যে আমি যদি সেটা ওপেনই করি তাহলে প্রথমবার ওঠার পরে কিন্তু আমি কাঁথে পড়ে গিয়েছিলাম। কেন? কারণ আমার সেটা অভিজ্ঞতা ছিল না। বাট আমাকে যখন ঘোড়ার পরিচালক যিনি ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, সে যখন আমাকে শিখিয়ে দিল যে স্যার আপনি এইভাবে বসেন, রশিটা এইভাবে ধরেন এবং দুই পায়ের যে মাঝখানে যে রডটা আছে, লোহার অংশ আছে, সেখানে আপনার পা দুটো রাখেন এবং আপনি নিজে থেকে ভয় দূর করেন, তাহলে দেখবেন আপনাকে ঘোড়া ফেলে দিবে না। সুতরাং আমাকে নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে আমি আমাকে কৌশল করে, আমার ক্ষমতা দিয়ে, আমার পরিচালনা দিয়ে, আমার দক্ষতা দিয়ে আমি কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই কিন্তু হচ্ছে উত্তম ব্যবস্থাপনা। আমি যাত্রা শুরু করলাম, মাঝপথ থেকে দুজন কর্মী আমার পিছন থেকে সরে গেল, বাট আমি জানলাম না, আমাকে বলেও গেল না। কোথায় সে দায়হীন যে আমাদের নিয়ন্ত্রণ, সেটা কিন্তু চলবে না। নেতা হিসেবে আমাকে চৌকুশ হতে হবে এবং সব কিছু পরিকল্পনা থেকে শুরু করে পুরো চক্র আকারে ঘুরে নিয়ন্ত্রণ পর্যন্ত যদি আমি আসতে পারি, তাহলে আমি একজন সফল ব্যবস্থাপক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ব্যবস্থাপনা চক্র নিয়ে কথা বললাম, বাট পরীক্ষায় প্রশ্নটি কীভাবে থাকবে, আমাকে তো আনসার করতে হবে পরীক্ষায়। আমরা খেয়াল করি, আমরা 1 নম্বর অংশটুকু মুছে দিলাম, এখানে কি করলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার যখন পরীক্ষা হবে তখন কিন্তু আমাকে প্রশ্নে কি বলবে যে 1 নং প্রশ্নবোধক চিহ্নে ব্যবস্থাপনার কোন কাজটির কথা বলা ছিল। তাহলে আমার মাথায় থাকতে হবে, এই চক্রটা আমার চোখের সামনে ঘুরতে হবে, আর টাচ করে আমি খাতার মধ্যে লিখে দিয়ে বলবো পরিকল্পনা ছিল। তাহলে এটা কোথায় থাকবে? আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে আমাদের যে 4টা প্রশ্ন থাকে, প্রথমটা হচ্ছে কি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে এই যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এখানে কিন্তু আমাদের 7 নম্বর। এই 7 নম্বরের গয়ের মধ্যে প্রশ্নটা থাকতে পারে যে প্রশ্নবোধক চিহ্নে আমরা যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে সেখানে কোন কাজটি ছিল। তাহলে আমরা উত্তরটা অত্যন্ত সুন্দরভাবে যদি আমরা শুরু করি, তাহলে আমরা বলবো কি এখানে রয়েছিল পরিকল্পনা। তাহলে পরিকল্পনার উপরে আমরা বিস্তারিত লিখব, তাহলে কিন্তু আমরা 3 নম্বর পেয়ে গেলাম। এবার খেয়াল করো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে কি থাকতে পারে? 4 নম্বরে কি থাকবে? উচ্চতর দক্ষতায় থাকবে 1 নং যে প্রশ্নবোধক চিহ্ন ছিল তার সাথে নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে কিনা তোমার পক্ষে মতামত দাও। কি বললাম? যে প্রশ্নবোধক চিহ্নে যে কাজের কথা বলা ছিল বা 3 নং গয়ের প্রশ্নের সাথে আমাদের নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে কিনা সেটা প্রমাণ করো। অথবা ব্যবস্থাপনা চক্রটি তোমার মতামতের পক্ষে বা তোমার দৃষ্টিতে তুমি সেটিকে সাজিয়ে লিখো বা তোমার মতামত প্রকাশ করো, তোমার সুপারিশ প্রকাশ করো যে এই প্রশ্নবোধক চিহ্নের সাথে নিয়ন্ত্রণের সম্পর্কটা কি, সেটাকে তুমি ব্যাখ্যা করো। আমরা দেখি যে বিভিন্ন সময়ে এরকম এখানে প্রশ্নবোধক চিহ্ন না থেকে থাকতে পারে, এই জায়গাটাতেও থাকতে পারে।
তাহলে 1 2 3 4 প্রশ্নে কিন্তু টাচ দিয়ে দিতে পারে গয়ের মধ্যে। 4 নং প্রশ্নবোধক চিহ্নে ব্যবস্থাপনা চক্রের কোন কাজটির কথা বলা ছিল? আমরা সেই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি এবং ক্লাসের দিকে একটু মনোযোগ হই, তাহলে কিন্তু আমরা সহজেই উত্তর করতে পারবো। আমি একটু চাকাটাকে ঘুরাই, যেভাবে আমরা ঘুরাই 4 নম্বরে কিন্তু এটাই আসবে। কি প্রথমে ছিল কি? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, তারপরে কি ছিল বলো, তোমরাই বলো। হ্যাঁ, নির্দেশনা। তাহলে আমার উত্তর আমি খুঁজে পেয়ে গেলাম যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেখানে যে উত্তরটি থাকবে সেটি হচ্ছে কি? নির্দেশনা। এভাবেই কিন্তু আমরা ব্যবস্থাপনা চক্রটি থেকে তোমাদের যে উদ্দীপকের প্রশ্ন থাকবে সেটিকে আমরা আনসার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দিকে তাকিয়ে যেন তোমরা সহজে সেটাকে উপলব্ধি করতে পারো এবং SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে থেকে ব্যবস্থাপনাকে অত্যন্ত সহজ উপায়ে তুমি আনসার করতে পারো, সেই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ছোট ছোট প্রশ্নগুলো সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকো সেই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আগামী দিনে আবার দেখা হবে।